আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি চার দেয়ালের পক্ষ থেকে। আমি নাসিম তালুকদার। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা বোর্ড প্রশ্নটি আমরা সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সমাধান। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উদ্দীপকে বলা আছে কি যে ত্রিভুজ এবিসি এ কোণ এ হলো এক সমকোণ। তার মানে তোমার যে এবিসি ত্রিভুজটা আছে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং এই কোণটা হচ্ছে সমকোণ এবং সাইন বি ইকুয়াল টু হাফ এবং আরো কিছু তথ্য দেওয়া রয়েছে এবং তোমাকে বলছে কি দেখো প্রমাণ করো যে কট এ √1 - cos স্কয়ার এ ইজ ইকুয়াল টু cos এ। এবং এই প্রমাণটা তোমাদের বই থেকে আসা একটি প্রমাণ, খুবই সহজ এবং খুবই সুন্দর একটি প্রমাণ। দেখো 3 লাইনে ম্যাথটা করা যায়। যদি আমি শুরু করি সমাধান, যদি তুমি খেয়াল করো আমি cot a কে cot a এর মতো রাখবো। যদিও অঙ্কটা শুরু করতে হবে বাম পক্ষ দিয়ে আসলে, হ্যাঁ, তো আমি কিন্তু বাম পক্ষ লিখে দিচ্ছি। তো তুমি যদি দেখো তোমার বাম পক্ষে আসলে কি আছে বলো তো, cot a আছে আর আছে কি 1 - cos স্কয়ার a। দেখো এই ম্যাথটা এভাবে থাকতে পারতো, এই ম্যাথটা আরো একভাবে থাকতে পারতো, আমি সেটাও লিখে দিচ্ছি যে tan a √1 - sin স্কয়ার a ইজ ইকুয়াল টু sin a প্রমাণ করতে হবে। এটা হচ্ছে বইয়ের একটা ম্যাথ, মানে তুমি যদি তোমার বইটা খোলো বইতে এই ম্যাথটা তুমি দেখতে পাবা, এই ম্যাথটা তুমি দেখতে পারবা না। কিন্তু এই ম্যাথটা থেকে উদ্বুদ্ধ হয়ে স্যার এই ম্যাথটা তৈরি করেছেন। মানে বইতে এটা নেই, বইতে আছে এটা। তো আমরা যেহেতু এটা শিখছি আমরা বইটাও শিখে নিব। তো দেখো তোমার বইতে কি আছে, এই অবস্থা থেকে এটা প্রমাণ করতে বলছে, আর এখানে কি আছে, এই অবস্থা থেকে কজে প্রমাণ করতে বলছে। তো যেহেতু এই অবস্থা থেকে সাইনে প্রমাণ করতে হবে, তাহলে আমি কি করব, আমি সাইনে এটাকে মুছে দিব, মুছে দিয়ে আমি প্রমাণ করব যে আসলে আমার সাইনে আসে কিনা। দেখো আমি বাম পক্ষ দিয়ে শুরু করলাম, বাম পক্ষ। খেয়াল করো আমি এখানে tan a কে রাখলাম, সেম কাজ আমি এখানেও করব, একেবারে সেম কাজ। এখানে আমি কি করব তাহলে, এখানে আমি cot a কে রাখবো। আমার কথাটা বুঝো। এবার এইখানে দেখো রুট রাখবো, এখানে ব্র্যাকেট রাখছি আসলে আমি। দেখো 1 - cos স্কয়ার a মানে তুমি জানো sin স্কয়ার a। আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের সন্দেহ নাই, কারণ তুমি জানো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। সেই সূত্র থেকে এখানে 1 - cos স্কয়ার a মানে sin স্কয়ার a। সেম ভাবে 1 - sin স্কয়ার a মানে কি বলতো আমাকে, cos স্কয়ার a। আশা করি এতটুকু বোঝা যাচ্ছে আমার কথা। এবার দেখো আমি যেটা করব, এই cot a কে আবারও আমি cot এর মতোই রেখে দিব, আর sin স্কয়ার a এটাকে তুমি এইভাবে লিখতে পারো কি দেখো তো, sin a তার হোল স্কয়ার। আমার কথাটা বুঝো, এভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে। আবার tan a কে আমি রেখে দিব, আর এখানে কি করব বলতো, এখানে cos স্কয়ার a কে আমি কেমনে লিখবো, cos a তার হোল স্কয়ার। আশা করি বোঝা গেল। এইবারে cot a কে আমি cot এর মতো রাখবো না, এটাকে আমি ভেঙে দিব। ভেঙে দিয়ে কি লিখবো, cot এর ফর্মুলাটা কি বলো, cos a ভাগ sin a। আর এখানে তো ব্র্যাকেট আছেই, তো মাল্টিপল sin a স্কয়ার আছে আর রুট আছে, স্কয়ার রুটে যদি কেটে যায় তাহলে এখান থেকে ফাইনালি তোমার বের হচ্ছে কিন্তু sin a। এখান থেকে tan a কে tan এর মতো রাখবো না, এটাকে আমি ভেঙে দিব। ভেঙে দিয়ে আমি লিখতে পারবো sin a বাই cos a। আর cos ব্র্যাকেট স্কয়ার এবং রুট যদি থাকে তুমি বুঝতেই পারছো যে ব্র্যাকেট যে রুট আর স্কয়ার কিন্তু কেটে যাবে, তাহলে ফাইনালি এখান থেকে বের হবে শুধু cos a। এবার তুমি যদি একটু খেয়াল করো, এই cos a ডিভাইড sin a মানে cot এর অংশ থেকে নিচের sin a উপরের sin a কাটা যায়, এখানে cos a কাটা যায়, ফাইনালি এখান থেকে যে প্রোডাক্টটা বের হয় সেটা হচ্ছে cos a, আর এখান থেকে যে বের হয় সেটা হচ্ছে sin a। দেখো আশা করি বুঝতে পারছো আমার কথা। তো এটার প্রমাণ কি ছিল, যে এটা থেকে প্রমাণ করতে হবে sin a, যেটা কিন্তু আমি প্রশ্নটা কিন্তু প্রথমেই লিখে ফেলেছিলাম। এবার আমি কিন্তু প্রমাণও করে দিয়েছি যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন আমি sin a পেয়েছি, তাহলে ইকুয়াল লিখতে হবে আমাদের ডান পক্ষ। সেম ভাবে এখানেও লিখবো ইকুয়াল ডান পক্ষ। বোঝা গেল? শেষ একটা লাইন আমরা লিখবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কি করো, এখানে প্রমাণ করতে বলেছে, তাহলে আমি লিখে দিব প্রমাণিত। সেম কথাটা তুমি এখানেও লিখবা। তো এটাই ছিল কিন্তু আমাদের ক এর সমাধান। তো চলো আমরা এবার দেখে নেই খ কে কিভাবে সমাধান করব। খতে কি বলেছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো। ঠিক আছে, তোমাকে কিন্তু উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, তুমি যদি উদ্দীপকটা খেয়াল করো, উদ্দীপকে একটা কথা বলা আছে যে একটা ত্রিভুজ আছে এবিসি, যেটার এ হচ্ছে সমকোণ আর সাইন বি হচ্ছে তোমার হাফ। ঠিক আছে, একটু যদি আমি খেয়াল করি, যদি আমি একটু বেসিক নিয়ে আলোচনা করি, খদাক সমাধান। দেখো আমি যদি একটা ত্রিভুজ কল্পনা করি, মানে উদ্দীপক অনুযায়ী যদি ত্রিভুজ কল্পনা করি, তাহলে দেখো ওরা কি বলে দিচ্ছে বলতো, এ হচ্ছে এক সমকোণ, তাহলে অবশ্যই আমি এটার নাম দিব এ, কারণ এটাই তো এক সমকোণ নাকি। আর এটার নাম তুমি বি দাও, এটার নাম বি দাও, যেটাই বি দাও না কেন তোমার এই সাইন বি সম্পর্কটা ঠিক রেখে আসলে করতে হবে। আমি আসলে এটাকে বি দিচ্ছি, আর এটাকে তাহলে এ বি, আর বাকি থাকে কি সি, তাহলে এটা সি। এবার যদি তুমি খেয়াল করো ওরা কি বলছে, দেখো তো সাইন বি, তুমি এতটুকু হয়তো জানো যে এটা যদি বি কোণ হয়, এই বি কোণের অপোজিট বাহুটা বা অপোজিট যেই বাহুটা থাকে ত্রিভুজে, এটাকে বলা হয় কি লম্ব।
খেয়াল করো, তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি সিএ, আর ভূমি কি বিএ। আবার যদি তুমি সি কোণের সাপেক্ষে চিন্তা করো, সি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এবি, আর সি কোণের সাপেক্ষে ভূমি কিন্তু সি। এই দুইটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে হবে, কারণ আমাদের এখানে সাইন সি সাইন বি কথাটা কিন্তু উল্লেখ আছে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল না করলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে দেখো, তুমি যদি সাইন বি অনুযায়ী খেয়াল করো, সাইন বি মানে তোমার প্রশ্নে কি বলা আছে বলো তো? হাফ বলা আছে। যদি হাফ বলা থাকে, তুমি এতটুকু জানো যে সাইনের এই অংশটুকু হচ্ছে লম্ব, কারণ সাইন মানে কি সাগরে লবণ অনেক। এতটুকু অংশ কি বলো? অতিভুজ। তাহলে সাইন বি, খেয়াল করো সাইন বি, এখানে সাইনের সাথে কোন কোনটা নেওয়া আছে বলো তো? এই যে বি কোণটা। আর বি কোণটা যদি নেওয়া থাকে, তাহলে সেই অনুযায়ী আমাদের এই বি কোণ অনুযায়ী লম্বকে এইটা, অতিভুজ তো সর্বদাই এইটা, বি কোণ অনুযায়ী লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা। তাহলে বি কোণ অনুযায়ী লম্ব কত বলছে এখানে বলো তো? সাইন বি লম্ব কত? 1। তাহলে এই যে তোমার অপোজিট বাহু সিএ, এটা কত বলো তো? 1। আর অতিভুজ কত? 2। তার মানে এতটুকু 2 তুমি বলতেই পারছো। আমার কথা কি বোঝা গেল? এতটুকু কথা কি বোঝা গেল? তাহলে দেখো এবার এই সাইন বি অনুযায়ী বা সাইন বি সাপেক্ষে তুমি ত্রিভুজটায় লম্ব খুঁজে পেয়েছো, অতিভুজ খুঁজে পেয়েছো, আর তোমার কাছে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এবি অথবা ভূমি। আমার কথাটা বুঝছো? তাহলে তুমি ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের মাধ্যমে পাই, পিথাগোরাসের মাধ্যমে মাধ্যমে পাই। পিথাগোরাসের মাধ্যমে কি পাই বলো তো? পিথাগোরাসের মাধ্যমে আমরা কি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে ভূমি। তাহলে কি তুমি একবার এই লাইনটা লিখতে পারো যে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার? আশা করি আমার কথাটা বুঝছো। তাহলে এবার এবি থাকলো এবি স্কয়ার, বিসি স্কয়ার, বলো বিসি স্কয়ার, বিসি মানে কি 2, 2 স্কয়ার মানে কত? 4, মাইনাস এসি, এসি মানে কত? 1, 1 স্কয়ার মানে কত? 1। তাহলে ফাইনালি এবি ইজ ইকুয়াল, তুমি পাবা এখান থেকে ক্যালকুলেশন 4 - 1 মানে 3, আর এবি কে এবি স্কয়ার, তো এই পাশে রুট ফেলে দিলে হবে √3। তাহলে ফাইনালি এবি এর ভ্যালু তুমি পেয়েছো কত? √3। এবার একটু যদি খেয়াল করো, এইবার যদি তুমি সাইন সি এর ভ্যালু করো, ভ্যালু বের করো, দেখো সাইন বি ভ্যালু কিন্তু দেওয়া আছে, কিন্তু আমাদের প্রশ্নে ওরা যে প্রমাণটা করতে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু উদ্দীপক নিয়ে কথা বলছি আমরা। তোমার প্রমাণও অবশ্যই এই উদ্দীপক অথবা এই ত্রিভুজ নিয়েই করতে হবে, এটা তুমি বুঝতেই পারছো। তাহলে আমাকে এটা বলো, তোমার অবশ্যই এই প্রমাণটা করতে সাইন সির ভ্যালু লাগবে। সাইন স্কয়ার সি মানে কি? সাইন সির ভ্যালুটাকে তুমি স্কয়ার করে দিলে সাইন স্কয়ার সি আসবে। যাই হোক, তাহলে তুমি এতটুকু বুঝতে পারছো তোমার সাইন সির ভ্যালু লাগবে, এবং এখানে তোমার tan সি এর ভ্যালু লাগবে, আর tan সি এর ভ্যালু স্কয়ার করলে tan স্কয়ার সি পাবা। আর বাকি কোনো কিছু অজানা নেই এখানে, এখানে যা আছে নাম্বার। বুঝা গেল আমার কথা? তার মানে এই ত্রিভুজের সাপেক্ষে বা এই ত্রিভুজকে কেন্দ্র করে সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে বিসি। তাহলে সি কোণের সাপেক্ষে সাইন সি তুমি বের করো। এখন সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে লম্ব কত বলো? এবি। আমার কথাটা কি বোঝা গেল? সি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এবি। অতএব সাইন সি মানে কত বলো তো আমাকে? সাইন সি মানে কি বলতো? এবি ভাগ বিসি। আমার কথা কি বোঝা গেল? এখন কিন্তু আমি বি কোণের সাপেক্ষে কথা বলছি না। বি কোণের সাপেক্ষে কথা বললে লম্ব কিন্তু হয়তো এসি, তখন আমি বলতাম সাইন বি ইজ ইকুয়াল টু এসি ভাগ বিসি। কিন্তু আমি কিন্তু কথা বলছি সাইন সি, মানে সি কোণের সাপেক্ষে লম্ব এবি। এতটুকু বুঝলে তোমাদের আশা করি সমস্যা হচ্ছে না। তাহলে এবি কত বলতো? এবি হচ্ছে তোমার √3, আর বিসি কত বলতো? 2। তার মানে সাইন সির ভ্যালু তোমার কাছে ক্লিয়ার। এবার আবার সি কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজ থেকে tan সি কত পাবা? tan সি, খেয়াল করো, tan সি মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? সি কোণের সাপেক্ষে লম্ব কত? এবি। ভূমি কত বলো? ভূমি হচ্ছে তোমার এসি। বোঝা গেল আমার কথা? তাহলে এবি কত? √3, আর এসি কত? /1। তাহলে √3/1 আর করার দরকার নেই। তাহলে tan সি এর ভ্যালু তুমি পেলা, sin সি এর ভ্যালু পেলা। এবার তুমি উদ্দীপকের আলোকে প্রমাণ করতেই পারবা বাম পক্ষ লিখে, যে এবার আমি বাম পক্ষটাকে ক্যালকুলেশন করে দেখবো যে আসলে অন আসে কিনা। যদি অন আসে তাহলে আমি বাম পক্ষ ডান পক্ষ উদ্দীপকের আলোকে প্রমাণ করলাম, তাই তো? তাহলে বাম পক্ষে কি কি আছে বলো? 1/2 মাইনাস sin স্কয়ার সি প্লাস 1/2 প্লাস tan স্কয়ার সি। বোঝা গেল আমার কথা? তাহলে এবার এখানে ক্যালকুলেশন করো। 1 কে রেখে দিলাম, 2 মাইনাস, দেখো sin স্কয়ার সি, খেয়াল করো আমি একবারে ক্যালকুলেশন করতে চাই। sin সি ভ্যালু যদি এইটা হয়, sin স্কয়ার সি মানে কি? এটাকে স্কয়ার করা নরমালি। তাহলে এটাকে স্কয়ার করলে তুমি কি পাবা? √3 কে স্কয়ার করলে পাবা তুমি 3, আর 2 কে স্কয়ার করলে পাবা তুমি 4। তাহলে একবার আমি লিখে দিতে পারি 2 - 3/4। দেখো sin সি এর ভ্যালু কিন্তু আমি বসাইনি, sin সি এর ভ্যালু কিন্তু √3/2, আমি কিন্তু sin স্কয়ার সি এর ভ্যালু একবারে এখানে ক্যালকুলেশন করেই বসিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে তুমি কি বলতে পারো যে, অথবা তুমি দেখো আরেকটা কাজ করতে পারো, যে sin স্কয়ার সি এখান থেকে বের করতে পারো, যে কি? এবি স্কয়ার বিসি স্কয়ার √3 স্কয়ার 2 স্কয়ার। তাহলে ফাইনালি এখান থেকে বের হবে 3/4। আমার কথাটা বুঝো? আবার কারণ তোমার লাগবে আসলে tan স্কয়ার সি sin স্কয়ার, সেজন্য আমি sin সি বের না করে একেবারে sin স্কয়ার সি বের করলাম। আবার এখানে মনে করো তুমি tan স্কয়ার সি বের করবে, তাহলে কি হবে? এবি স্কয়ার ভাগ এসি স্কয়ার। তাহলে
ওয়ান তো নিচে থাকছে তাই না, তাহলে 1² √3 তার স্কোয়ার, এখান থেকে ফাইনালি বেরোচ্ছে 3। তাহলে দেখো তুমি কিন্তু sin স্কোয়ার সির ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারো এভাবে, আর না চাইলে তুমি এখানে ক্যালকুলেশন করেও দিতে পারো, হবে প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার সি ভ্যালু কত 3। আশা করি ভ্যালু বসানো নিয়ে কোনো সমস্যা নেই। এবারে দেখো আমি 1 কে রেখে দিলাম, এখানে যদি তুমি লসাগু করো, লসাগু কত হবে জানো তো, 4 দুগুণী 8 মাইনাস 3/4 প্লাস 1/5। লসাগু করেছি কিন্তু আর কিছুই না, এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এবারে এখানে কত আসে বলো তো, এখানে আসে 1/8 মাইনাস 3 মানে কত 5/4 প্লাস 1/5 হ্যাঁ। এবারে আসো এখানে, এবারে তুমি 1/5/4 এটাকে গুণ করে যদি উল্টে দাও 1 গুণ 4/5 হবে, তাহলে অবশ্যই উপরে যাবে 4 নিচে যাবে 5 প্লাস এখানে কি আছে 1/5। এবার এখানে আবার লসাগু করো 5 4 প্লাস 1 তার মানে কত আসবে 5/5, আর 5/5 মানে কত 1। তাহলে দেখো বাম পক্ষ ক্যালকুলেশন করে কি ডান পক্ষ ইকুয়াল 1 বানাতে পেরেছি। তাহলে এবার তুমি লিখে দিবা ইকুয়াল ডান পক্ষ, ইকুয়াল ডান পক্ষ। অতএব তুমি লিখবা, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। কি করতে বলেছে বলো তো, তোমাকে উদ্দীপকগুলো প্রমাণ করতে বলেছে, তাহলে তুমি লিখে দিবা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। আশা করি আমার কথা বোঝা গেল। তো এটাই ছিল আমার ক্ষয়ের সমাধান। আচ্ছা তাহলে দেখো চট্টগ্রাম বোর্ড 25 সালের যে ত্রিকোণমিতিটি এসেছে তার গ দাগ যে ম্যাথটি, এই ম্যাথটি আসলে একটু ভুল তোলা ছিল, মানে প্রশ্নেই ভুল ছিল। cos θ + 5 আসলে হবে অ্যাকুরেটটা, বাট এখানে -5 ছিল, যার কারণে অঙ্কটা একটু ভুল হয়ে যায়। তো আমি নতুন করে সমাধান করছি, একটু খেয়াল করো। তোমাদের বলছে কি দেখো সমাধান করো, মানে 9.2 তে যদি তুমি ত্রিকোণমিতি এসএসসি ত্রিকোণমিতি 9.2 তে চলে যাও, সেখানে তুমি অনেক ম্যাথ দেখবে যে থিটা এর মান বের করো বা সমীকরণ সমাধান করো বা সমাধান করো, থিটা এর ভ্যালু বের করো, একই জাতীয় ম্যাথ যেখানে থিটা সূক্ষ্মকোণ এভাবে বলা থাকে। তো বের করার আমি একটা নিয়মের আওতায় আনতে চাই আর কি, প্রত্যেকটা ম্যাথকে, যে কোনো ম্যাথই তুমি এই নিয়মে করতে পারবা। তো আমি একটা করিয়ে দেখাবো। ত্রিকোণমিতিক থিটা এর মান বের করার নিয়ম। 1 নম্বর নিয়ম কি, সকল অনুপাতকে একটি অনুপাতে রূপান্তর। বিষয়টা কি তুমি শুরু করলেই বুঝতে পারবা। সকল পদকে বাম পক্ষে স্থানান্তর। 3 নম্বর কি, বীজগাণিতিক উপায় সমাধান। দেখো আমি যদি শুরু করি গ দাগ সমাধান, খেয়াল করো গ দাগে কি বলছে, p = 2 হলে, তাহলে দেখো p = 2 হলে, রাইট। এবারে p মানে কি আমাদের উদ্দীপকে দেওয়া আছে cos θ + 5, আর কি আছে cos θ - sin স্কয়ার θ = 2। দেখো কথা হচ্ছে এই cos θ + 5 এর সাথে cos θ মাল্টিপল বা গুণ আকারে আছে, গুণ করে দাও, তাহলে কি হবে cos θ এর সাথে cos θ গুণ করলে কি হবে cos স্কয়ার θ প্লাস 5 cos θ মাইনাস sin স্কয়ার θ = 2। খেয়াল করো এখানে তুমি খেয়াল করছো যে cos θ একটা আছে, মানে cos স্কয়ার θ মানে কি, যে 6টা অনুপাত, সেই 6টা অনুপাতের মধ্যে এটা কোন অনুপাতের আওতাভুক্ত, cos θ। এটা cos θ আছে, আর এটা কি sin θ এর আওতাভুক্ত। তাহলে বিষয় হচ্ছে এখানে দুই রকমের অনুপাত আমি খেয়াল করছি, একটা হচ্ছে cos θ, একটা হচ্ছে sin θ। কিন্তু এখানে আমি 1 নম্বর নিয়মে কি বলেছি, সকল অনুপাতকে একটি অনুপাতে রূপান্তর। দ্যাট মিন্স হয় তুমি cos স্কয়ার θ যে আছে একে sin স্কয়ার θ বানায় ফেলো, আবার এই cos θ কে sin θ বানায় ফেলো, তাহলে কি হবে তিনজনই sin θ এর আওতাভুক্ত হয়ে যাবে। আমি বলছি কি সকল অনুপাতকে একটি অনুপাতে রূপান্তর। অথবা তোমার আরেকটা কাজ করতে হবে, cos স্কয়ার θ কে রেখে দিবা, cos θ কে রেখে দিবা, sin স্কয়ার θ কে তুমি চেঞ্জ করে cos স্কয়ার θ রূপান্তরিত করবা। তাহলে কি হবে বলতো, তিনজনই একই অনুপাতে রূপান্তরিত হলো, একই জাতীয় বা একটি অনুপাতে রূপান্তরিত হলো না। এখন তোমার মনে হতে পারে যে তুমি আসলে কি করবা, যে cos স্কয়ার θ কে কি sin স্কয়ার θ রূপান্তরিত করবা, নাকি এই sin স্কয়ার θ কে cos স্কয়ার θ রূপান্তরিত করবা। দেখো খুবই কমন সেন্স আমি বলতে পারবো যে এখানে cos জাতীয় অনুপাত আছে দুইটা, বা cos স্কয়ার θ আছে একটা, আছে cos θ। তাহলে এই দুইজনকে sin θ রূপান্তরিত করার থেকে একটা sin স্কয়ার θ কে আমি cos স্কয়ার θ রূপান্তরিত করে ফেলি, তাহলে তো আমার ইজি হলো বিষয়টা, তাই না। তাহলে দেখো আমি আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যদি তুমি এই cos স্কয়ার θ কে sin স্কয়ার θ রূপান্তরিত করতে চাইতা, তাহলে cos স্কয়ার θ এর জায়গাতে তুমি জানো যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1, এটা জানো। তুমি জানো sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1। আবার তুমি জানো cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ = 1। এই যে তিনটা ফর্মুলা আছে না, এই তিনটা ফর্মুলার মাধ্যমে 9.2 এর এই জাতীয় সমীকরণ সমাধান বা থিটা এর ভ্যালু বের করা সকল ম্যাথ তুমি এই জাতীয় ফর্মুলার মাধ্যমে যে কোনো অনুপাতকে চেঞ্জ করে তুমি একই অনুপাতে রূপান্তরিত করবা। দেখো cos স্কয়ার θ মানে কি 1 - sin স্কয়ার θ তুমি লিখতে পারো, পারো। sin স্কয়ার θ মানে কি তুমি 1 - cos স্কয়ার θ লিখতে পারো, পারো। তার মানে কি cos স্কয়ার θ কেও sin এ রূপান্তরিত করা যাচ্ছে, sin স্কয়ার θ কেও cos স্কয়ার θ রূপান্তরিত করা যাচ্ছে, বাট cos θ কে কিন্তু চেঞ্জ করে 1 - sin θ লেখা যাবে না, কারণ সূত্রে কিন্তু সেটা নেই। সূত্রে আছে কি cos স্কয়ার θ কে 1 - sin স্কয়ার θ লেখা যাবে। তাহলে এটাকে তুমি চেঞ্জ করতে পারছো না, এটাকে চেঞ্জ করতে পারলেও এটাকে পারছো না। তাহলে a sin স্কয়ার θ রূপান্তরিত হলো, a sin স্কয়ার θ আছে, কিন্তু এতেও চেঞ্জ হবে না, কারণ কি তোমার সূত্রে পড়ছে না। তাহলে তোমার বুদ্ধি করে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা যেমন আছে এমনই রাখবা, এটা যেমন আছে তেমনই রাখবা, শুধু এটাকে চেঞ্জ করে তুমি cos এ নিয়ে যাবা। তাহলে কি হবে, তিনজনই cos হয়ে গেল। সেম ভাবে যদি কখনো সমীকরণের ম্যাথে sec tan রিলেটেড থাকে, cosec cot, cosec sin, cosec cos,
যেভাবেই সমীকরণ প্যাটার্ন বানানো হয় না কেন বা হোক না কেন, তুমি এই তিনটা ফর্মুলার মধ্যে এসে তুমি তাদেরকে চেঞ্জ করে একটা মানে একটা অনুপাতে চলে যাবা। বুঝছো তো বিষয়টা? তাহলে এটাই আমাদের কি করতে হবে? আমি বুঝে গেছি যে কসকে আমি চেঞ্জ করবো না, কসকে রেখে দেবো, সাইনকে চেঞ্জ করে আমি 1 মাইনাস কজ স্কয়ার থিটা লিখবো। তাহলে করো, কজ স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস sin স্কয়ার থিটাকে কি লিখতে পারো? 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2। আশা করি বোঝা গেল আমার কথা। এবারে খেয়াল করো, এই cos স্কয়ার থিটা থাকলো প্লাস 5 cos থিটা রেখে দিলাম। এবার এই মাইনাসটা এই ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিলে কি হবে? -1 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 হবে কি? হবে। এবারে দেখো, আমি কিন্তু এই 1 নম্বর নিয়মকে ফলো করছি এখন পর্যন্ত, এখনো কিন্তু 2 আমি যাইনি। তাহলে এই cos স্কয়ার থিটা এই cos স্কয়ার দুজনকে মিলে কি লেখা যাবে? 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। দেখো এবার যদি তুমি একটু খেয়াল করো, এখানে ক্যালকুলেশন শেষ করেছি, মানে আর ক্যালকুলেশন করা যাচ্ছে না। এবার তুমি 2 নম্বরে আসে দেখো কি বলছে? সকল পদকে বাম পক্ষে আনা। এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে তিনটা পদ, এটা 4 নম্বর পদ। এবার আমরা কি বলছি? যে সকল পদকে বাম পক্ষে স্থানান্তর। তাহলে তিনজন পদ বাম পক্ষে আছে, চতুর্থ পদ 2 সে আছে ডান পক্ষে, ওকে বাম পক্ষে নিয়ে আসো। তাহলে কি হবে? 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1, 2 কে এই পাশে আনলে -2 ইজ ইকুয়াল টু 0 হবে। হবে। তাহলে এখানে ফাইনালি কি হবে? 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমার কথা কি বোঝা গেল? যদি বোঝা যেয়ে থাকে তাহলে আমি 2 নম্বর নিয়মকেও ফলো করলাম। এবার 3 নম্বর নিয়মকে কি বলছে? দেখো, বীজগাণিতিক উপায়ে সমাধান। বীজগাণিতিক উপায় মানে কি? এই যে লাইনটা তুমি খেয়াল করছো না, এখন এই লাইনটাতে এখন মিডল টার্ম ব্রেকিং করতে পারে। মিডল টার্ম ব্রেকিং মূলত আমরা বীজগণিতিক রাশি, বীজগণিতিক অধ্যায়গুলোতে করতে বেশি অভ্যস্ত। এজন্য আমি বলছি যে এটাকে বীজগাণিতিক উপায়ে সমাধান করব। তো দেখো, এইখানে যদি তুমি বীজগাণিতিক উপায় করো, তুমি দেখতে পাচ্ছ যে বীজগাণিতিক নিয়মটা কি, মানে মিডল টার্মের নিয়মটা কি? পার্শ্ববর্তী দুই পদের গুণফল তোমার করতে হবে, এবং এই মিডিল পদকে এমন ভাবে ভাঙিয়ে তুমি লিখবা, মানে মিডিল পদকে ভাঙিয়ে তুমি দুইটা পদ আকারে লিখবা। মিডিলে কি একটা পদ আছে? মিডিল টার্ম ব্রেকিং মানে কি? মধ্যের পদকে ভাঙা। তাহলে মিডিল টার্ম মানে মধ্যের পদকে ভেঙে দুইটা পদে এমন ভাবে লিখবা ওই দুইজনের গুণফল যেন এই পার্শ্বীয় দুই পদের গুণফলের সমান হয়। বিষয়টা বুঝো? তাহলে পার্শ্বীয় দুই পদ গুণ করলে কত হবে বলো তো? -6 cos স্কয়ার থিটা হবে পার্শ্বীয় দুই পদ, -3 মাল্টিপল 2 cos স্কয়ার থিটা। তার মানে ফাইনালি কি আসবে? -6 cos স্কয়ার থিটা আসবে কি? আসবে। হ্যাঁ, আসবে। এবারে এই দেখো, এই যে 2 cos স্কয়ার থিটা জায়গায় থাকবে, আর এই 5 cos থিটাকে ভেঙে তুমি লিখবা 6 cos থিটা মাইনাস cos থিটা। হ্যাঁ, তার কারণ কি? এই মিডিল যে পদটা আছে 5 cos থিটা, এটাকে ভেঙে তুমি দুইটা পদ আকারে লিখলা। কি লিখলা? 6 cos থিটা মাইনাস cos থিটা। এই দুজনকে গুণ করলে কত হয় বলো তো? 6 cos থিটা মাইনাস cos থিটা গুণ করলে কি অবশ্যই 6 cos স্কয়ার থিটা হবে? তার মানে নিয়মটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, -3 দিয়ে দিলাম শেষে। আমরা শুধু মিডিলকে নিয়ে কাজ করবো। দেখো, মিডিলকে ভাঙছি, আর প্রথম পদ আর তৃতীয় পদ কিন্তু তাদের মতো ঠিকঠাক জায়গাতেই আছে। শুধু মিডিল পদকে এমন ভাবে ভেঙেছি, ওদের দুজন একজনকে ভেঙে যে দুইটা পদ আকারে লিখেছি, এদের দুজনের গুণফল পার্শ্বীয় দুই পদের গুণফলের সমান। পার্শ্বীয় দুই পদের গুণফল -6 স্কয়ার cos স্কয়ার থিটা, আর মিডিলের দুই পদের, এখন এই যে দুই পদ, এদের গুণফল হচ্ছে -6 cos স্কয়ার থিটা। বোঝা গেল আমার কথা? তাহলে এবার এখানে তুমি খেয়াল করলে যদি দেখো, এই পদে 2 কমন আছে, আর এখানে 6 আছে। 6 এর মধ্যে একটা 2 আছে। 2 গুণ 3 আকারে 6 মানে কি? 2 গুণ 3। তার মানে 6 এর মধ্যে 2 আছে, 3 এর সাথে গুণ আকারে। তার মানে এখানেও 2 আছে, এখানেও 2 আছে। 2 এই দুই পদের মধ্যে কমন আছে, তার মানে 2 কমন নিতে পারো। এখানে আছে cos স্কয়ার থিটা, এখানে আছে শুধু cos থিটা। তার মানে এখানে দুইটা cos থিটা আছে, এখানে একটা cos থিটা আছে। তার মানে তুমি বুঝতেই পারছো এই দুজনের মধ্যে থেকে 2 cos থিটা কমন নেওয়া যাবে। তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে শুধু cos থিটা, আর এখানে 6 এর মধ্যে থেকে 2 চলে আসবে, cos থিটা চলে আসবে, আর থাকবে একটা 3। বোঝা গেল আমার কথা? আর এখান থেকে -1 যদি তুমি কমন নাও, তাহলে ফাইনালি এখান থেকে কি আসবে বলো তো? cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এবার এখানে ফাইনালি যদি তুমি cos থিটা প্লাস 3 কমন নাও, তাহলে কি আসবে বলতে পারো? 2 cos থিটা মাইনাস 1 আসবে ইজ ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি মিডল টার্ম করে তুমি এই পর্যন্ত আসতে পেরেছো। আমার কথা কি বোঝা গেল? যদি আমি এই পর্যন্ত আসতে পারি, তাহলে আমি এতটুকু একটু মুছে দেই। এতটুকু একটু মুছে দিলাম। হ্যাঁ, এতটুকু একটু মুছে দিয়ে দেখো, তুমি জানো এই অবস্থার পরে আমরা কি বলবো? কি অ্যানাউন্সমেন্ট দিব? অতএব cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা ইজ ইকুয়াল টু 0। আরেকবার লিখবো কি? 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি জানো এখানে কি হবে? cos থিটা মাইনাস 3। এটা কি অবশ্যই অসম্ভব? এটা কি সম্ভব বলো? এটা তুমি লিখে দাও অসম্ভব, সাইড নোট। পরবর্তীতে কি হবে? অথবা পরবর্তীটা কি আছে বলো তো? 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি কি বলতে পারবা? 2 cos থিটা ইজ ইকুয়াল টু শুধু 1। আবার cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি ভ্যালু আছে 1/2। অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আসলে উত্তর। তো এইভাবে যে কোনো থিটা কোণ তুমি বের করতে পারবা এই নিয়মের আওতায় এসে। 9.2 এর যত ম্যাথ আছে, যত থিটা বের করার ম্যাথ আছে, সকল ম্যাথ এই একটা উপায়ই করা যাবে। তোমার প্রথম কাজ হলো কি? আমি সামারাইজ করি, সকল অনুপাতগুলোকে একটা অনুপাতে নিয়ে যাবা। তারপর 2 নম্বর নিয়মটা অনুসরণ করবা কি? সবাইকে বাম পক্ষে নিয়ে আসবা, স্থানান্তর করবা বাম পক্ষে। আর সবাই যদি বাম পক্ষে থাকে তাহলে 2 নম্বরে ফলো করা লাগছে না। এবং এই বাম পক্ষে আনার পরে প্লাস মাইনাস যোগ বিয়োগ করবা, ক্যালকুলেশন করার পর দেখবা এরকম সুন্দর একটা টার্ম আছে, যেই টার্মটা মিডল টার্ম করতে হবে।
অধিকাংশ সময় মিডল টার্ম, মানে 98% টাইমই তোমার মিডল টার্ম করতে হবে। তাহলে তুমি কি করবা, মিডল টার্ম করবা, মাথাটা খাটায় সুন্দরভাবে বুঝে। আর মিডল টার্ম যারা না পারো, আমার চ্যানেলে ভিডিও আছে মিডল টার্ম একটা, ওটা দেখে ফেলতে পারো। হ্যাঁ, তো মিডল টার্মের হচ্ছে প্রক্রিয়া অ্যাপ্লাই করে তুমি এরকম দুইটা রাশি পাবা। এই দুইটা রাশি, একটা রাশি ইকুয়াল 0 আর একটা রাশি ইজ ইকুয়াল টু 0। তারপরে এমনও হতে পারতো যে এখান থেকে কিন্তু তোমার আরো একটা থিটার ভ্যালু আসতে পারতো, যেমন এখানে কিন্তু অসম্ভব হয়েছে, অনেক সময় অসম্ভব হয় না, অনেক সময় এখানে একটা থিটার ভ্যালু আসে, এখানে একটা থিটার ভ্যালু আসে, অ্যান্সার আসে দুইটা, থিটা ইজ ইকুয়াল টু এত ডিগ্রি কম এত ডিগ্রি। তো এভাবে তোমরা সকল ম্যাথ করতে পারবা। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। এই পর্যন্তই থাক, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বোর্ডের সমাধান নিয়ে।